প্রফেসর অলোকনাথ মুখার্জির বাড়িতে আবার শোকের ছায়া নেমে এসেছে। তার একমাত্র পুত্রবধূ বিদিতা এবারও মৃত সন্তান প্রসব করেছে। এই নিয়ে পরপর ৩ বছর একই ঘটনা ঘটল। বিদিতা খুব কান্নাকাটি করছে। এবার কনসিভ করার পর থেকে ডাক্তারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে বিদিতা। পুরোপুরি বেড রেস্টে থেকেছে। নিজের অসুস্থ মাকে একবারের জন্য দেখতে পর্যন্ত যায়নি। খুব আশা করেছিল এবার সকলে, তাই কষ্টটাও বেশি হচ্ছে এবার। এত সাবধানতা নেওয়ার পরও যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে তা স্বপ্নেও ভাবেনি বিদীপ্তা। আগের দুবার বিদীপ্তাকে সান্ত্বনা দিতে শাশুড়ি শকুন্তলা দেবী নিজে নার্সিংহোমে এসেছিলেন। এবার আর আসেননি। কারণটা অনুমান করা সহজ। হতাশা আর বিতৃষ্ণা বাসা বেঁধেছে পরিবারের সকলের মনে। অবশ্য এর জন্য দোষ তো কাউকে দেওয়া যায় না। প্রথম দুবার 6 মাসেই মিসক্যারেজ হয়েছিল। জানা গিয়েছিল তারা কন্যা সন্তান ছিল, এবার পুত্র সন্তান। 8টা মাস বিদিতার গর্ভে ছিল সে, আর 1টা মাস থাকতে পারল না। আসলে সবই বিদিতার কপাল। ডাক্তার বর্মন বলে দিয়েছেন আগামী 2 বছরের মধ্যে যেন আর কোনোভাবেই কনসিভ না করে বিদিতা। যদি তা হয় তাহলে তার শরীরের বিরাট ক্ষতি হয়ে যাবে। শুধু তাই নয়, সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দেওয়াও সম্ভব হবে না। এই সতর্কবাণী আগেও দিয়েছিলেন উনি, কিন্তু অনিকেতের মতো উচ্চশিক্ষিত ছেলে সেই ভুলটা করেই বসল। বিশেষ খবরটা নিশ্চয়ই এতক্ষণ বাড়ির প্রত্যেকটি মেম্বারের কাছে পৌঁছে গেছে। কথাটা মনে হতেই সবার আগে অনিকেতের মুখটা মনে পড়ল। এবার কনসিভ করার খবরটা অনিকেতকে দিতে ঠোঁট উল্টেছিল সে। এই খবর শুনে উল্লাস করার মতো কিছু নেই। দেখো আগে টেকে কিনা। বুকটা যন্ত্রণায় মুচড়ে উঠেছিল বিদীপ্তার। মনে হয়েছিল এত রূঢ়ভাবে কথাটা বলল কি করে মানুষটা। অবশ্য কোনো জবাব দেওয়ার মতো মুখ হচ্ছিল না বিদীপ্তার। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্য। 4 দিন পর নার্সিংহোমে পা রাখল স্বাগতা। ছেলের অসুস্থতার কারণে এই কদিন ছুটিতে ছিল ও। অফিসে গিয়ে রেজিস্টারে সই করতেই সামনাসামনি হয়ে গেল ডাক্তার বিজয় বর্মনের সঙ্গে। ডাক্তার বর্মন বললেন, তুমি এসে গেছো স্বাগতা? ভালো হয়েছে, আমি কাল থেকে তোমার কথাই ভাবছিলাম। বাই দ্য ওয়ে, তোমার ছেলে কেমন আছে? অনেকটাই ভালো স্যার। মিসেস মনিকা দত্তের মতো ট্রেন্ড নার্সের কাছে থাকলে ও নিশ্চয়ই তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। হ্যাঁ স্যার, ও মায়ের কাছে থাকলে আমিও নিশ্চিন্ত থাকি। যে কথা বলছিলাম, 14 নম্বর বেডের পেশেন্টের দায়িত্বটা তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। একটা কমপ্লিকেটেড কেস ছিল। তুমি এই নার্সিংহোমে জয়েন করার আগেই পেশেন্টের 2nd টাইম মিসক্যারেজ হয়েছিল। গতকাল আবার তাই হয়েছে। এবার আমি ওর বাড়িতে গিয়ে চেক আপ করতাম। ভেবেছিলাম যদি এভাবে বাচ্চাটাকে বাঁচানো যায়, কিন্তু তাও সাকসেস হলাম না। যাই হোক, তুমি একটু ওকে দেখো। মেয়েটা মানে বিদীপ্তা মুখার্জি মানসিকভাবে ভেঙে পড়েছে। স্বাগতা ঘাড় কাত করে সম্মতি জানালো। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি পেশেন্টের কাছে। 14 নম্বর বেডের সামনে এসে দাঁড়ালো স্বাগতা। ওর উপস্থিতি টের পায়নি বিদীপ্তা। কপালের ওপর আড়াআড়িভাবে হাত রেখে চোখ বন্ধ করে শুয়েছিল ও। ওর গাল বেয়ে গড়িয়ে আসছিল জলের ধারা। স্বাগতা আস্তে করে ডাকল, মিসেস মুখার্জি। চোখ মেলল বিদীপ্তা। শূন্য দৃষ্টিতে তাকালো স্বাগতার দিকে।
চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিল স্বাগতা। প্লিজ, এত ভেঙে পড়বেন না। এখনও সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। 3 বারের পর চতুর্থবারে সুস্থ সন্তান জন্ম নেওয়ার নজিরও আছে। এর জন্যে আপনাকে শুধু একটু অপেক্ষা করতে হবে। ম্লান হাসল বিদীপ্তা। অপেক্ষায় তো এত দিন ধরে করে চলেছি সিস্টার। প্রেসক্রিপশন হাতে এগিয়ে গেল স্বাগতা টেবিলে রাখা ওষুধগুলো মিলিয়ে নেওয়ার জন্যে। বিদীপ্তা বলল, একটা কথা বলবো সিস্টার? অবশ্যই, বলুন, কি বলতে চান? আপনি খুব ভালো। আপনার মতো এমন করে কথা কেউ বলে না। স্বাগতা হাসল। তাই? আচ্ছা, আমি 2 দিন আগে নার্সিংহোমে ভর্তি হয়েছি, কিন্তু আপনাকে দেখিনি কেন? আমার ছেলের জ্বর হয়েছিল, ভাইরাল ফিভার, তাই 4 দিন ছুটি নিয়েছিলাম। এখন ভালো আছে। কিছু মনে করবেন না, আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। স্বাগতা গম্ভীরভাবে বলল, আমার ছেলের বয়স 7, তবে বিয়ে হয়নি আমার। আমি কুমারী মা। কি শুনে অবাক হলেন তো? সাদামাটা নিতান্ত ঘরোয়া বউ বিদীপ্তা যে স্বাগতার কথায় চমকে গেছে, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওর বাকরুদ্ধ অবস্থা দেখে স্বাগতা বলল, এর পরেও কি আমাকে ভালো বলবেন? নিজেকে সামলে নিয়ে বিদীপ্তা বলল, আপনি একজন মা, ওটাই আপনার বড় পরিচয়, ওটাই আপনার অহংকার। আমি তো আজ পর্যন্ত মা ডাক শুনতে পারলাম না। ভিজিটিং আওয়ার শুরু হতেই বিদীপ্তাকে কান্নাকাটি করতে বারণ করে কেবিন থেকে বেরিয়ে গেল স্বাগতা। বাড়ি থেকে কাল সন্ধেই শ্বশুর এসেছিল। জ্ঞান এলেও তখনও ঘোরের মধ্যে ছিল বিদীপ্তা। আজ কে আসবে কে জানে। দরজার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মন চাইছে বিশেষ একজন মানুষকেই কাছে পেতে। না, অনিকেতকে প্রত্যাশা করেনিও। বন্ডে সাইন করে দিয়ে কর্তব্য পালন করে গেছে সে গত বুধবার সকালে। আর এমুখো হয়নি। অন্য দুবারের মতো শাশুড়িকে এই মুহূর্তে পাশে পেতে ইচ্ছা করছে বিদীপ্তার। 15 মিনিট পেরিয়ে যাওয়ার পর হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন অলোকনাথ মুখার্জি। বিদীপ্তার বেডের পাশে দাঁড়ালেন। আমার একটু দেরি হয়ে গেল আসতে, কেমন আছিস? বিষণ্ণ মুখে ঘাড় কাত করল বিদীপ্তা। ভালো। বিদীপ্তার খুব বলতে ইচ্ছা করছিল, মামনি কি আসবে না একবারও? কিন্তু বলতে পারল না। জিভটা যেন জড়িয়ে এলো। কোন দাবিতে কারো স্নেহের ছোঁয়া চাইবে সে? নিজেকে এখন সত্যিই ব্রাত্য বলে মনে হচ্ছে। বেশ কিছুদিন ধরে অনিকেতের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছে। বিদীপ্তার প্রতি অনাসক্তি যেন দিন দিন বেড়েই চলেছে তার। কথা বলতে হবে বলেই যেন কথা বলা। মনের তাগিদ আজ রিটায়ার্ড প্রফেসর অলোকনাথ মুখার্জিরও যেন নেই। কিছুক্ষণ চুপ করে থেকে নরম গলায় বললেন, আমি ডক্টর বর্মনের সঙ্গে কথা বলছি। 2 দিন এখনও এখানে থাকতে হবে তোকে। পরশু বিকেলে তুই বাড়ি যেতে পারবি। সাবধানে থাকিস। আমি কাল আবার আসব। কষ্ট করে কান্না চেপে বিদীপ্তা বলল, আমার মা বাপি জানে খবরটা? হ্যাঁ, তোর বাবা কাল ফোন করেছিলেন, বললেন তৎকাল কেটে আসছেন। গড়িয়ায় ফিরেই তোকে কদিনের জন্য নিয়ে যাবেন বলেছেন। স্বস্তির শ্বাস ফেলল বিদীপ্তা। যাক, কয়েকদিন অন্তত দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পাবে। বৌদির অপারেশনের জন্য মা আর বাপিকে ইন্দোরে যেতে হয়েছিল দাদার কাছে। অপারেশন হয়ে গেছে 10 দিন আগেই, আর 7 দিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল। সেই মতো রিজার্ভেশন করাও হয়ে গিয়েছিল। মা বাপিও আশা করেছিল এবার খুব।
মেয়ের ডেলিভারি টাইমের 1 মাস আগেই চলে আসতে পারবেন ভেবে নিশ্চিন্ত ছিলেন তারা। এখন খবরটা শুনে আর স্থির থাকতে পারছেন না। মেয়ের পাশে দাঁড়ানোর জন্যে নিশ্চয়ই মনে মনে ছটফট করছেন। বিদীপ তার বুক ভেঙে দীর্ঘশ্বাসটা বেরিয়ে এলো। মনে মনে বলল, তুমি কখন এসে আমার মাথায় তোমার হাতটা বুলিয়ে দেবে মা? কি, বাড়ির লোকের সঙ্গে কথা হলো তো? এবার নিশ্চয়ই মনটা হালকা লাগছে। স্বাগতার কথায় সম্মিত ফিরল বিদীপ তার। ঠোঁটের কোণে ম্লান হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল। কে কে এসেছিল? শুধু আমার শ্বশুর এসেছিলেন। আপনার হাজবেন্ড কি বাইরে থাকেন? না, কলকাতাতেই থাকেন। খুব বড় পোস্টে চাকরি করেন। আসলে ব্যস্ত মানুষ তো। যদিও আমার প্রশ্ন করা উচিত হবে কি না বুঝতে পারছি না, তবুও উত্তরটা আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে। আপনাকে আমার প্রথম থেকেই ভালো লেগেছে, তাই আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি। বলুন, কি জানতে চান? সত্যিই কি আপনি মন থেকে বিশ্বাস করেন যে আপনার হাজবেন্ড ব্যস্ততার কারণেই আসতে পারেননি? হঠাৎ চাপা স্বরে কেঁদে উঠল বিদীপ্তা। স্বাগতা কাছে এসে ওর হাত দুটো চেপে ধরল। আই অ্যাম রিয়েলি সরি, বুঝতে পারিনি আপনি এতটা হার্ট হবেন। স্বাগতার হাত দুটো নিজের হাত দিয়ে আরও জোরে চেপে ধরল বিদীপ্তা। আপনাকে সব কথা বলবো, যদি আপনি আমার একটা আবদার মেনে নেন। আবদার? কি সেটা? আপনি আমার বন্ধু হবেন। জানেন, বিয়ের পর থেকে আমার কোনো বন্ধু নেই। কিন্তু আপনি সম্ভ্রান্ত পরিবারের একজন বউ, বললেন আপনার স্বামী হাই র্যাঙ্কে চাকরি করেন। তিনি কি আমার মতো একজন পাঁতি নার্সের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপটা মেনে নেবেন? এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। নাও উই আর ফ্রেন্ড। আজ থেকে দুজনে দুজনকে তুমি বলবো, আর তোমার সময় মতো তোমার সঙ্গে ফোনে কথা বলবো। কি, রাজি তো? স্বাগতা হাসল। রাজি না হয়ে উপায় আছে আর? তুমি তো তুমি বলে বন্ধুত্বের সূচনা করেই দিয়েছ। বিদিতা একভাবে বলে চলেছে নিজের দুঃখের কথা। স্বাগতা বুঝতে পারছে বুকের মধ্যে জমে থাকা সব অভিমান, সব যন্ত্রণাকে ঠেলে বার করে দিয়ে হালকা হতে চাইছে মেয়েটা। তবু বাধা দিতে হলো বিদীপ্তার শরীরের কথা ভেবে। আর একটাও কথা নয়, 2 দিন আগে তোমার সিজার হয়েছে। আমি সব শুনবো পরে। এখন লাঞ্চের আগে পর্যন্ত বিশ্রাম নাও। আমার অন্য একটা ডিউটি আছে। আমি রাত্রি 8টা পর্যন্ত আছি তো। তোমার কাছে যে আয়া থাকে তাকেই পাঠিয়ে দিচ্ছি এখন। বিদীপ্তা সম্মতি জানালো, ঠিক আছে। রাত্রে শুয়ে ঘুম আসছে না স্বাগতার। মনের মধ্যে ভিড় করে আসছে নানা কথা। হঠাৎই মনে পড়ে গেল বিদীপ্তার করুণ মুখটা। বাড়ির অন্য সবাই খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু বিদীপ্তার স্বামী একজন উচ্চশিক্ষিত মানুষ হয়ে নিজের স্ত্রীকে অতটা নেগলেক্ট করেন কি করে? বিদীপ্তার কাছে সব শুনে একবার দেখতে ইচ্ছে করছে মানুষটাকে। আশ্চর্য, কত বিচিত্র ঘটনাই না ঘটে এই জগৎ সংসারে। কোনো মা একটাও জীবিত সন্তানের জন্ম দিতে না পারার জন্য নিজের স্বামী, পরিবার সকলের কাছে লাঞ্ছিত হচ্ছে। আবার কোনো মা নিজের গর্ভজাত সন্তানকে বাঁচিয়ে রাখতে চাওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষের কাছে পরিত্যক্ত হচ্ছে, নিন্দিত হচ্ছে সমাজের কাছে। টুকলুর ঘুমন্ত নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে মনে হলো 8 বছর আগে একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছিল স্বাগতা। যে পুরুষ নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য সন্তানের জন্ম দিয়েও তাকে মেরে ফেলতে চায়, সে আসলে পুরুষ জাতির কলঙ্ক। কারো স্বামী হওয়ার, কারো বাবা হওয়ার কোনো যোগ্যতাই তার ছিল না।
ওই রকম একজন মানুষকে একদিন মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল স্বাগতা, বিশ্বাস করেছিল নিতান্ত আপনজনের মতো। কথাটা ভাবলে নিজের মূর্খতার জন্য আজ নিজের ওপরই রাগ হয়। টুকলুর গায়ে চাদরটা ঠিক করে চাপা দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো স্বাগতা। স্বাগতা তখন যাদবপুর ইউনিভার্সিটির বিএসসি বায়োলজি অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কলেজে ভর্তি হয়ে অন্য সকলের মতো হুল্লোড় করতে ইচ্ছে করতো না, কিছুটা মনমরা হয়ে থাকতো। নিজের জন্যে যত না, তার থেকে বেশি খারাপ লাগতো বাবার জন্যে। বাবা তন্ময় দত্ত হেলথ ডিপার্টমেন্টে চাকরি করতেন, মা তখন সিনিয়র নার্স। বাবার ইচ্ছা ছিল তার একমাত্র সন্তান স্বাগতা একজন এমডি ডাক্তার হবে, কিন্তু ভাগ্য বিরূপ, তাই জয়েন্টে চান্স পেল না স্বাগতা। দায়ে পড়ে বিএসসি পড়তে হচ্ছিল তাকে। ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই হঠাৎ করে আলাপ হয়েছিল এমএসসি ফাইনাল ইয়ারের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অনিকেত মুখার্জির সঙ্গে। দীর্ঘাঙ্গী সুশ্রী স্বাগতাকে ভালো লেগে গিয়েছিল অনিকেতের। আলাপের কয়েকদিন পরই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল অনিকেত। বন্ধুত্বটা প্রেমে রূপান্তরিত হতে সময় লেগেছিল মাত্র 3 মাস। অনিকেতের ইউনিভার্সিটির মেয়াদ শেষ হতে বাইরে দেখা করত ওরা। কোনো পার্কে বা রেস্টুরেন্টে বসে কাটিয়ে দিত অনেকটা করে সময়। চিরদিনের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অনিকেত দুর্দান্ত রেজাল্ট করল এমএসসিতে, একেবারে ফার্স্ট ক্লাস সেকেন্ড। স্বাগতার তখন সেকেন্ড ইয়ার। সেদিন কলেজ ছিল না স্বাগতার। নিজের রেজাল্টের খবরটা দিতে সোজা স্বাগতার বাড়িতে এসে হাজির হয়েছিল অনিকেত। আলাপ হলো স্বাগতার মা মনিকা দত্তের সঙ্গে। প্রথম দর্শনেই হ্যান্ডসাম অনিকেতকে ভালো লেগেছিল মনিকা দত্তের। নিজেও ভালোবেসে বিয়ে করেছিলেন তন্ময় দত্তকে। দুজনের মধ্যে বন্ডিং বেশ ভালো ছিল, তাই মনে হয়েছিল স্বাগতা যদি ভালোবেসে এরকম একটা ছেলেকে বিয়ে করে নিশ্চয়ই খারাপ কিছু হবে না। মনে মনে স্বাগতার পাশে অনিকেতকে দাঁড় করিয়ে তৃপ্তির হাসি হেসেছিলেন। ভেবেছিলেন এবার তন্ময় মেদিনীপুর থেকে বাড়ি এলেই অনিকেতের সঙ্গে আলাপ করিয়ে দেবেন তার। বাড়িতে আসা শুরু হওয়ায় স্বাগতা আর অনিকেতের ঘনিষ্ঠতা দ্রুত বাড়ছিল। ইতিমধ্যে একটা জব পেয়ে গিয়েছিল অনিকেত। প্রত্যেক শনি রবিবারে বিকেলে অনিকেত স্বাগতাকে পড়ানোর নাম করে চলে আসতো স্বাগতাদের বাড়ি। না, পুরোপুরি নাম করে নয়, অবশ্যই কিছুক্ষণ পড়াতো স্বাগতাকে। সন্ধ্যের পর মনিকা হসপিটাল থেকে ফিরলে দেখা করে তবে বাড়ি ফিরত। হবু জামাই হিসেবে অনিকেতকে যথেষ্ট খাতির যত্ন করতেন মনিকা। সময়ের ব্যাপারে খুব সিনসিয়ার স্বাগতা। 8টা বাজার 2 মিনিট আগেই ঢোকে নার্সিংহোমে। অফিসে ঢুকতেই আয়া মালতীর কাছে জানা গেল যে ইতিমধ্যেই স্বাগতার 2বার খোঁজ করেছে 14 নম্বর বেডের পেশেন্ট। পরিমলবাবু টেবিল থেকে মুখ তুলে বললেন, স্বাগতা ম্যাডাম যে কী দিয়ে বশ করেন পেশেন্টদের কে জানে, সবাই স্বাগতা সিস্টারের জন্য পাগল। মুখ টিপে হেসে সই করল স্বাগতা। দরজার দিকে তাকিয়ে বসেছিল বিদীপ্তা। স্বাগতাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি কখন আসবে ভেবে মনে মনে ছটফট করছিলাম। 8টা যেন আর বাজে না। রাত্রে ডিউটিতে থাকা নন্দিতা রায় হেসে বললেন, আগের 3 দিন ঠিক ছিল, কিন্তু তুমি আসার পর আমাকে আর মনে ধরছে না বিদীপ্তা ম্যাডামের। এবার আমি চললাম। নন্দিতা রায় বেরিয়ে যেতেই বিদীপ্তা বলল, আমি আর কাঁদিনি, তবে তুমি বলেছ আজ নিজের কথা বলবে। আমি কিন্তু সেই অপেক্ষায় প্রহর গুনছি। স্বাগতা বলল, একটা প্রতারিত মেয়ের জীবন কাহিনী শুনে কি হবে বলো তো? তোমাকে বন্ধু ভেবেছি অন্তর থেকে, তাই শুনতে ইচ্ছা করছে। অবশ্য তোমার আপত্তি থাকলে বলার জন্যে জোর করব না। বিদীপ্তার মতো একই অবস্থা স্বাগতারও।
কলেজ লাইফের পর সেভাবে বন্ধুত্ব হয়নি কারো সঙ্গেই। তাছাড়া মেয়েটার ওপর কেমন যেন মায়া পড়ে গেছে। এত সহজভাবে কোনো পেশেন্টের সঙ্গে মেশে না স্বাগতা। এখন মনে হচ্ছে ওর মতো একজন লাঞ্ছিতা নারীর মনোকষ্ট কমাতে নিজের যন্ত্রণার কথা বলা যেতেই পারে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। স্বাগতার মুখের দিকে অপলক তাকিয়ে বিদীপ্তা শুনে চলেছে আর একজন নারীর ব্যর্থ প্রেমের কাহিনী। শুনছে তার অপমানের কথা। মাঝে মাঝে দু একটা প্রশ্ন করছে। 9:30 ভিজিটিং আওয়ার শুরু হতেই কেবিন ছেড়ে বেরিয়ে গেল স্বাগতা। যাওয়ার আগে বলে গেল, দেখো আজ কে আসে। তবে আমার মনে হয় তোমার শ্বশুরমশাই একাই আসবেন। তোমার মুখে সকলের কথা যতটুকু শুনলাম তাতে মনে হয়েছে ওনার মনে তোমার জন্যে এখনও কিছু সহানুভূতি অবশিষ্ট আছে। স্বাগতার অনুমানকে অভ্রান্ত প্রমাণ করে বিদীপ্তার পাশে এসে দাঁড়ালেন অলোকনাথ মুখার্জি। দু একটা কথা বলার পর জানালেন, আগামীকাল শাশুড়ি আসবেন। মনে মনে হাসল বিদীপ্তা। কাল মা বাবা আসছেন, তাই তাদের দেখানোর জন্য আসতে তো হবেই তাকে। হিসেবে ভুল হয় না হেডমিস্ট্রেস মিসেস শকুন্তলা মুখার্জির। স্বাগতা ঢুকতেই বিদীপ্তা ক্লান্ত স্বরে বলল, তোমার অনুমান ঠিক। শ্বশুরমশাই একাই এসেছিলেন। একদিক দিয়ে ভালোই হয়েছে। হ্যাঁ, ওদের কথা থাক, তুমি তোমার কথা বলো। শেষটুকু না শুনলে অনেকটাই অজানা থেকে যাবে। স্বাগতা বঙ্গ ভেঙে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবনের মস্ত বড় ভুলটা করে বসলাম 20 বছর বয়সে। সেদিন ও বাড়িতে ঢোকার পরই বৃষ্টি শুরু হলো। 1 ঘন্টা ধরে প্রবল বৃষ্টি। মা আটকে পড়েছিল রাস্তায়। আমরা বিছানায় পাশাপাশি বসে গল্প করছিলাম। হঠাৎ আমাকে কাছে টেনে নিয়েছিল ও। চরম কিছু ঘটার আগে বাধা দিয়েছিলাম আমি, কিন্তু ওর ইচ্ছার কাছে হার স্বীকার করেছিলাম। অবশ্য তখন মনে মনে ওকে স্বামীর জায়গায় বসিয়েছিলাম, তাই ততটা খারাপ লাগেনি। ও যথারীতি পরের দুটো শনি রবিবারেই এলো। কিছু পড়া, কিছু গল্প হলো। সুযোগ পেলে একটু আধটু আদর করত ও। আমার সমস্ত মন জুড়ে তখন একজন পুরুষ। বিদীপ্তা বলল, তুমি কিন্তু একবারও মানুষটার নাম বললে না। না, বলিনি, আর বলবও না। সে আমার কাছে মৃত। সমাজ জানে আমার সন্তানের বাবা ওর জন্মের আগেই মারা গেছে। আই এম সরি, আমি জিজ্ঞেস করব না কোনো দিন। তুমি বলো, তারপর কি হলো? তারপরে এলো আমাদের জীবনের সেই অভিশপ্ত দিন। মেদিনীপুর থেকে বাড়ি ফেরার সময় বাস অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হলেন বাবা। জমে মানুষে টানাটানি চলল। 7 দিনের দিন আমাদের ছেড়ে চলে গেলেন বাবা। ভেঙে পড়ল মা। অসহায়া দুজন নারী কান্নাকাটি করতাম দিন রাত। এর মধ্যেই আমার প্রেগন্যান্সির সিমটমস দেখা দিল। মা বুঝতে পেরে ফোন করতে বলল ওকে। ও শুনেই অ্যাবর্শন করিয়ে নিতে বলল। আমি মা দুজনেই বিয়ের প্রস্তাব দিলাম। ও জানালো 2 বছরের আগে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। তাছাড়া বিয়ের 7-8 মাস পর বাচ্চা হলে স্ক্যান্ডেল রটবে। মা ওর মায়ের সঙ্গে দেখা করে সব জানালেন। চূড়ান্ত অপমান করে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন মহিলা। একজন শিক্ষিকা হয়ে ওই মহিলা যে কথাগুলো মাকে বলেছিলেন, সেগুলো শুনে ঘেন্নায় কানে আঙুল দিতে হয়েছিল মাকে। আমি নির্লজ্জের মতো আবার ফোন করেছিলাম ওকে। ও বলেছিল, এখন অ্যাবরেশন না করলে পস্তাতে হবে তোমাকে। কোন পরিচয়ে বাঁচবে তোমার সন্তান? এরপর মাথায় জিদ চেপে গিয়েছিল আমার। ভেবেছিলাম আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবই আমি। বিদীপ্তা বলল, তুমি
আমার আর একটা অনুরোধ রাখবে? স্বাগতা বলল, কি অনুরোধ? কাল তো রবিবার, তোমার ছেলেকে একবার নিয়ে আসবে আমার কাছে। 3-3বার সন্তান হারানোর বেদনা যে মা পেয়েছে, তার এই সামান্য আবেদনটা মঞ্জুর না করে পারল না স্বাগতা। রাজি হলো বিদীপ্তার প্রস্তাবে। কদিন ধরে মনিকা দত্তের শরীরটা ভালো যাচ্ছে না। স্বামীর আকস্মিক মৃত্যু আর একমাত্র সন্তানের জীবনে নেমে আসা বিপর্যয়ে কবছর আগেই ভেঙে গেছে শরীরটা। রিটায়ারমেন্টের পর গত 1 বছর টুকলুকে নিয়েই কেটে যাচ্ছে সময়টা। ওর পড়াশোনা থেকে আরম্ভ করে সব দায়িত্ব মায়ের উপর চাপিয়ে নিশ্চিন্ত থাকে স্বাগতা। তাই মায়ের শরীর খারাপ হলে মা আর ছেলে দুজনের জন্যই চিন্তা বাড়ে। রান্নার মেয়ে চাপা রাতের রান্না সেরে টিপটে চা করে রেখে বাড়ি চলে যায় 7:30টায়। স্বাগতা বাড়ি ফিরলে গল্প করতে করতে চা খায় মা মেয়েতে। বিদীপ্তার কথা সব শুনেছেন মনিকা। স্বাগতার দিকে বিস্কিট সমেত চায়ের ট্রেটা এগিয়ে দিয়ে মনিকা বললেন, সেই মেয়েটি কেমন আছে আজ? বিস্কুটে কামড় দিয়ে স্বাগতা বলল, জানো মা, ওর কাল সন্ধ্যায় ছুটি হয়ে যাবে। তার আগে ও একবার টুকলুকে দেখতে চাই। আমি না বলতে পারিনি। ও যোগা থেকে ফিরলে তুমি চাপাকে দিয়ে একটু পাঠিয়ে দিও নার্সিংহোমে। মনিকা বললেন, চাপা কেন? আমি নিয়ে যাব ওকে, মেয়েটিকেও দেখা হবে আর ডাক্তার বর্মনের সঙ্গেও একটু দেখা করে আসা যাবে। অনেক দিন দেখা করা হয়নি ওনার সঙ্গে। স্বাগতা বলল, তোমার শরীর পারমিট করবে তো? করলে যেও। স্বাগতা বুঝতে পারছে মায়ের মুখ্য উদ্দেশ্য একবার ডাক্তার বর্মনের সঙ্গে দেখা করা। মা ওই মানুষটাকে দেবতার মতো শ্রদ্ধা করেন। স্বাগতার জীবনে ওনার অবদানের কোনো শেষ নেই। স্বাগতার নার্সিং কোর্সে ভর্তি করানো থেকে টুকলুকে স্কুলে অ্যাডমিশন করানো, সব ব্যাপারে উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই বাবার মৃত্যুর পরও মাথা তুলে দাঁড়াতে পেরেছে স্বাগতা। মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যেই টুকলুর সঙ্গে সাংঘাতিক ভাব হয়ে গেছে বিদীপ্তার। বেডের পাশে টুলে বসে সমানে গল্প করছে দুজনে। বিকেলের ভিজিটিং আওয়ারে আজ কেবিন ছেড়ে যেতে পারেনি স্বাগতা টুকলুর কারণে। 5:30টায় বিদীপ্তার মা বাবা ঢুকলেন টুকলুর জন্যে একটা টয় কার আর চকলেট নিয়ে। স্বাগতার বুঝতে অসুবিধা হলো না যে বিদীপ্তা ফোনে অর্ডারটা করেছে বাবাকে। বিদীপ্তার মা বললেন, তোমার প্রশংসায় তো আমার মেয়ে পঞ্চমুখ। তোমাদের বাড়িটা গড়িয়ার কোনখানে? অবশ্য জেনেও লাভ নেই, আমি তেমনভাবে চিনি না জায়গাটা। আমাদের বাড়ি চেতলায়। 2 বছর হলো গড়িয়ায় ফ্ল্যাট কিনে উঠে গেছি। ভালোই হলো, মাঝে মাঝে টুকলুকে দেখতে যেতে পারবে বিদীপ্তা। এরপর যিনি ঢুকলেন তিনিই যে বিদীপ্তার শাশুড়ি তা বুঝতে অসুবিধা হলো না স্বাগতার। এর আগে মহিলাকে কখনো দেখেনি স্বাগতা। মহিলা ঢুকেই এক অদ্ভুত কাণ্ড করলেন। টুকলুর হাতটা ধরে বললেন, এ কে বিদীপ্তা? আশ্চর্য, এ যেন ছোটবেলার অনি। হুবহু এর মতো দেখতে ছিল অনিকে ছোটবেলায়। বিদীপ্তা আর স্বাগতা দুজনের চোখেই বিস্ময়। প্রশ্নটা দুজনের মনের মধ্যেই উকি দিচ্ছে, তবে কি? টুকলুর থুতনিতে হাত দিয়ে মিসেস মুখার্জি ঝড়ের গতিতে প্রশ্ন করতে লাগলেন, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? টুকলু বলল, আমার নাম টুকলু আর স্কুলের নাম সৌহার্দ্য। আমার বাবা নেই, আমি শুধু মায়ের ছেলে। আমার মায়ের নাম মিস স্বাগতা দত্ত। ওই তো আমার মা। নার্সের ড্রেস পরা স্বাগতার দিকে চোখ তুলে তাকালেন শকুন্তলা। টুকলুকে নিয়ে যাওয়ার জন্যে কেবিনে ঢুকলেন মনিকা। শকুন্তলার হাত ধরা অবস্থায় টুকলুকে দেখেই
মাথা গরম হয়ে গেল মনিকার। ছিনিয়ে নিলেন টুকলুকে। আমার নাতির গায়ে হাত দেওয়ার স্পর্ধা আপনার কি করে হয় মিসেস শকুন্তলা মুখার্জি? একে দেখে এত উল্লাসিত হওয়ার মতো কিছু নেই। আপনার কথাগুলো আমি ভুলিনি মিসেস মুখার্জি। আপনি সেদিন আমায় বলেছিলেন, তোমার মতো নার্সদের কাছে অ্যাবর্শন করাটা কোনো ব্যাপারই নয়, করে ফেলো। তোমাদের ক্লাসের মেয়েদের নিজেদেরও এসব করতে হয় শুনেছি। তোমার মেয়েকেও হয়তো আরও কতবার করতে হবে। শুনে রাখুন মিসেস মুখার্জি, আমাদের মতো নার্সরা যেমন অ্যাবর্শন করাতে পারে, তেমনি এইসব খবরাখবরও তাদের কানে এসে পৌঁছায়। অনিকেত মুখার্জি নিজের অফিসের এক সুন্দরী কলিগকে অন্য একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে অ্যাবরেশন করিয়েছিল 2 বছর আগে। আমার এক বান্ধবী অনিকেতের বন্ডে সই করার মুহূর্তের দুর্লভ ছবি মোবাইলে তুলে আমাকে পাঠিয়েছিল। একটার পর একটা সন্তানের জন্ম দিয়ে তাদের মেরে ফেলতে চাইছে যে, সে তো একটা খুনি। শুধু এখানেই শেষ নয়, এখনও অফিসের পর তাকে অন্য মহিলাদের সঙ্গে নাইট ক্লাবে যেতে দেখেছে স্বাগতা নিজে। ছি, এমন ছেলের জন্ম দিয়েছেন আপনি। এখন তো প্রতি মুহূর্তে মনে হয় আমার মেয়ের ভাগ্য ভালো বলে ও ওই রকম একটা অমানুষের হাতে পড়েনি। কথা কটা বলে টুকলুর হাত ধরে বেরিয়ে এলেন মনিকা দত্ত। স্থবিরের মতো দাঁড়িয়ে রইলেন শকুন্তলা দেবী। কারণ আজকে মনিকা দত্তের কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেলেন না তিনি। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেছে। 5 মাস আগেই অনিকেত মুখার্জির সঙ্গে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে বিদীপ্তার। এখন বাপের বাড়িটাই বিদীপ্তার পার্মানেন্ট অ্যাড্রেস। তবে ওর একটা নতুন পরিচয় তৈরি হয়েছে অনেক আগেই। ও এখন টুকলুর মামনি। 2 মা, 2 দিদা আর দাদুকে পেয়ে ভীষণ খুশিতে আছে টুকলু। 2 বাড়িতেই সমান আধিপত্য ওর। আসুন সবাই কামনা করি সৌহার্দ্য অর্থাৎ টুকলুর জন্য। পিতৃপরিচয় ছাড়াই টুকলু বড় হোক 2 মায়ের স্নেহের ছত্রছায়ায়। জয় হোক নারী শক্তির, জয় হোক মানবতার। সৌহার্দ্য হয়ে উঠুক মানুষের মতো মানুষ। আর সেটাই হোক ওর সত্যিকারের পরিচয়। আজকের গল্প অদিতি ঘোষের লেখা পরিচয়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।